নমস্কার। মনের খিদে যখন চাহিদা বেড়ে যায় তখনই কলম চলে। আমরা তো মুখে আর কতটুকু কী প্রকাশ করতে পারি, হ্যাঁ, প্রকাশ সবসময় করাও যায় না, সেটা কলমের মাধ্যমে করা যায় অনায়াসে। সেই তাগিদেই আমার লেখালেখি শুরু। আর এমন কিছু কথা আছে যেগুলো হয়তো মানে উপন্যাস এবং গল্পতে যেমন পরিষ্কারভাবে বলা যায় না, হ্যাঁ, সেটা কবিতার মাধ্যমে বলি। কবিতার মাধ্যমটা হচ্ছে এমনই, সেটা সমস্ত পাঠকের জন্য নয়। ওটা যারা বুঝলো, যারা গভীর অর্থনিয়ত অর্থ বুঝলো তারা ঠিক মানে ধরে নিল, যারা বুঝলো না তারা স্বাভাবিকভাবে নিল। একটা কবিতার অনেক রকমভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে তার ব্যাখ্যা দেওয়া যায়, হ্যাঁ, সেই উদ্দেশ্যে আমার কবিতা লেখা। আমি তিনটে জিনিসেই তাই আমি মনে করি সাহিত্যের একটা তিনটে প্রধান অঙ্গন। প্রথম জীবনে যখন আমরা লেখালেখি শুরু করি তখন নিজেকে নিয়ে খুব ভাবি, নিজের সুখ দুঃখ ছোটোখাটো ইচ্ছে অনিচ্ছা এসব নিয়েই আমাদের কবিতা লেখা শুরু হয়। কিন্তু পরবর্তী সময় যখন একটু ম্যাচুরিটি আসে তখন দেখা যায় না শুধু আমি না, আমির বাইরেও তুমি আছে, তুমির বাইরেও সমাজ আছে, সমাজের বাইরে বৃহত্তর জগৎ আছে। সব নিয়েই তখন আমাদের লেখালেখি শুরু হয়ে যায়। সেই উদ্দেশ্যেই আমার কবিতা বইয়ের নামকরণ, যে আমার কবিতা তোমাদেরও কথা। আমি সবসময় সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, যাতে কেউ অনুপ্রাণিত হয়ে মনে করে আরে এটা তো আমারও একটা ভাবনা এরকমই তো ছিল, হ্যাঁ, কিংবা সমাজে এই যে ঘটনাটা ঘটছে এটা তো তারই প্রতিফলন। এটা আমি বরাবরই আমি কবিতার মধ্যে দিতে চাই, হ্যাঁ। যেমন প্রেমের কবিতাটা অনেকটা ব্যক্তিগত এবং যার সাথে মিলে যায় তারও ব্যক্তিগত, কিন্তু সামাজিক কবিতা ওরকম না। তারা কিন্তু সমাজের দর্পণটা প্রত্যেকে মিলিয়ে দেখে নিয়ে ভাবে যে আরে আজকাল তো এরকমই ঘটছে, এইভাবে তো আমি ভাবতে পারিনি, তখন তার ভালো লেগে যায় কবিতাটা। অবশ্যই যারা সমাজের উচ্চস্তরে লেখক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তারা ওই একই কারণে প্রতিষ্ঠিত হয়েছে, তারা মনের গভীরে ঢুকে গেছে সর্বজনসাধারণের। এবং এইটা যতদিনে না সম্পূর্ণ করতে পারছে লেখক, ততদিনে কিন্তু সে লেখক হিসাবে পরিপূর্ণতা পায় না। হয়তো লেখক হিসাবে কোনোদিনই কারো পরিপূর্ণতা আসে না, লেখার শেষ নেই, শেখার শেষ নেই, হ্যাঁ। কোনো এক সময় একটা ভালো কবিতাও অনেক জ্ঞানী গুণীজন বলেছে, আমি যখন লিখেছি তখন বুঝতেই পারিনি যে কবিতাটা এত জনমানুষে সাড়া ফেলবে, হ্যাঁ। সুতরাং এটা হচ্ছে গ্রহণ করার চাহিদা এবং মনোসংযোগ আকর্ষণ করার একটা ক্ষমতা যদি কবির থাকে তবে এটা সম্ভব হয়। কবিতা হচ্ছে সন্তানের মতো। আমার সন্তান বড় হয়ে কীরকম হবে, কতটা প্রতিষ্ঠিত হবে, সেটা কিন্তু আমি সন্তানের শিশু অবস্থায় বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি তাকে সঠিক অবস্থায় লালন পালন করার, এবং সে ভবিষ্যতে যে সঠিক অবস্থা, আমার সঠিক অবস্থায় চেষ্টা করাটাই যে সাফল্যমণ্ডিত হবে এটাও নয়। তার মধ্যে নিজস্ব কিছু ক্ষমতা তৈরি হলে তবেই সে আমার ইচ্ছেটা পূরণ করতে পারবে। সেরকমই একটা কবিতাও সেরকম। হয়তো এমনও দেখা গেছে যেটা আপনি বললেন যে আগে এটা জনমানসে অমুক কবিতাটা সাড়া ফেলেনি, তারপরে পরবর্তী যুগে দেখা গেছে ওটা নিয়ে হয়ে এটা হচ্ছে যুগের পরিবর্তনের সঙ্গে, সমাজ সচেতনতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মানসিক চিন্তাধারা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা ঘটে, হ্যাঁ। এটা সবসময় সৃষ্টি এবং সৃষ্টি কিন্তু হয়ে আছে, আমরা শুধু খুঁজে নিতে হয়। সেটা যখন খুঁজে পাই তখনই আমরা সেই সৃষ্টির মর্যাদাটা পরিপূর্ণতা লাভ করে। পাঠকের চাহিদা এবং আমার চাহিদা এভাবে কোনো লেখা হয় না। লেখাটা যখন আমার মনের চিন্তাধারা আসে যে এইটা একটা লিখলে আমার মনটা পরিপূর্ণতা লাভ করবে, আমি সেইভাবে লিখি। কালক্রমে সেটা পাঠকের সঙ্গে মিশে গেলে তখন সেটা সার্থক রূপ ধারণ করে। ব্যাপারটা এরকমই। সেটা আমিও আগের থেকে বুঝতে পারি না যে আমি যে লেখাটা লিখেছি পাঠক কতটা গ্রহণ করবে। পাঠক গ্রহণ করলে তখন যেন আমারও ইচ্ছেটা আরও তীব্র হয়ে ওঠে। সমাজের প্রতি প্রত্যেকেরই দায়িত্ব আছে, শুধু লেখকের যে থাকে তা না। লেখক শুধু তার মনের ভাবটা প্রকাশ করে কলমকালির মাধ্যমে, এটাই লেখকের একটা প্রধান অস্ত্র। অনেকে অনুভব করে কিন্তু সে লেখার মাধ্যমে সেটা প্রকাশ করতে পারে না, সবাই তো লেখক হয় না। তারা আবার অন্যান্য
ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত। হ্যাঁ, কিন্তু তাদের মন এবং কবির মন পার্থক্য কিছু নেই, কিন্তু সবাই কিন্তু কবি। প্রথম জীবনে চিন্তাধারার পূর্ণতা কম ছিল, অনেক শিখেছি। যারা জ্ঞানীগণ ছিল তাদের কাছে লেখা দিয়েছি, তারা ভুলভ্রান্তি ধরিয়ে দিয়েছে। তখন বুঝতে পেরেছি যে আমার লেখার মধ্যে কোথায় কতটা খামতি, এবং আস্তে আস্তে বিভিন্ন বইয়ের জগতে ঢুকে গিয়ে নিজেকে সংশোধন করার চেষ্টা করেছি, এবং এখনও শিখছি। এখনও আমার লেখার মধ্যে আমি মনে করি না পরিপূর্ণতা এসেছে। সেটা পাঠকদের সমালোচনায় আমি ঋদ্ধ হই। হ্যাঁ, জ্ঞানীগুণীর কাছে পরামর্শ নিই যে লেখাটা কি ঠিক হলো। তারা যখন বলে যে হ্যাঁ ভালো লেগেছে, তখন আমি একটা তৃপ্তি অনুভব করি। প্রথম জীবনে যেরকম কবিতায় থেমেছিলাম, তারপরে জীবনে যেমন নাটক আমাকে আকৃষ্ট করেছিল, কেননা ছোটোবেলা থেকে আকাশবাণীর নাটক শুনে শুনে সাহিত্যের অনুপ্রেরণার তাগিদ অনুভব করেছি। সেই থেকে নাটক লেখা শুরু করেছি। এবার নাটক তো আমি নিজে করতে পারি না, সেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় গেছি, ক্লাবে, কিছু প্রতিষ্ঠানে তারা মঞ্চস্থ করেছে, তখন আরও আরও উদ্বুদ্ধ হয়েছি। হ্যাঁ, পরবর্তী সময় দেখলাম যে নাটক থেকে বেরিয়ে এসে গল্প লেখা শুরু করলাম। গল্প হচ্ছে এমন একটা জিনিস, আমরা প্রতিনিয়ত কিন্তু গল্প করি, সবাই গল্প করি। হ্যাঁ, ওই গল্পটা হচ্ছে একদম কাছের জিনিস। হ্যাঁ, যেমন আপনি লেখালেখি না করলেও চায়ের দোকানে আড্ডা মারতে মারতে অনেক গল্প হয়ে যায়। সেই থেকেও আমি আমার কবিতা বা গল্প লেখার আমি রসদ সংগ্রহ করি। হ্যাঁ, কোনো এক সময় তখন হয়তো কিছু মনে হলো না, আমি গল্পই করে যাচ্ছি, কিন্তু কোনো এক সময় আমার চরিত্রের সঙ্গে মনে হলো যেন ওই চরিত্রটা ওই সময়টা মিলে গেছে। তখন আমি কিন্তু তাকে বাস্তব রূপ দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। পুরো কল্পনার উপর ভিত্তি করে কখনো খুব ভালো লেখা হয় না, বাস্তবে সংমিশ্রণ না থাকলে ভালো লেখা বেরোয় না। যে সমস্ত নামি দামি কবিতা লিখেছেন, সেই কবিতা অনুসরণ করে এখন যদি আমি লিখি, সেটা কিন্তু জনগণ গ্রহণ করবে না। তৎকালীন সময়ে সেই কবিতাটা বিখ্যাত ছিল, এখনও বিখ্যাত আছে, কিন্তু এখন কথা বলার ধরন, জীবনযাত্রার মান অন্যরকম হয়ে গেছে। সুতরাং সেরকম ধরনের কবিতা যদি আমি লিখতে থাকি, তাহলে সেটা অনুকরণ হয়ে যাবে, অনুসরণ হয়ে যাবে। হ্যাঁ, সেটা এখন ওরকমভাবে হয় না। এখন এটা নিজস্বভাবে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমি নেব, তাদের ভাবনা চিন্তা আমার সঙ্গে মিলবে, কিন্তু লেখার স্টাইল বদলে যাবে। মনের ভাব যদি আপনি সম্পূর্ণভাবে প্রকাশ করে ফেলেন না, তখন দেখবেন সেই জিনিসটা লোকে যেন বুঝে গেছে আর বোঝার কিছু নেই, এরকম একটা ব্যাপার এসে যায়। কিন্তু আপনি যদি একটু দুর্বোধ্যতা, একটু ধোঁয়াশা রেখে দেন, লোকে ভাববে
এটার মানে তাহলে এই হতে পারে, এটার মানে তাহলে ওরকম হতে পারে, এরকমই। কবিতা হচ্ছে ওই জায়গাটা। কবিতা কিন্তু কখনো সরাসরি তার বক্তব্য যে একদম বোঝা গেল যে এই বিষয়টার উপর এটাই হয়েছে, এটা আমার মনে হয় না। লেখা আসবে না কেন? লেখা, ধরুন আমি একটা কবিতা লিখছি, সেটা ধরুন একটা প্রেমের কবিতা যদি হয়, প্রথমেই পাঠক ভেবে নেয় এটা তার ব্যক্তিগত জীবনের কথা, কিন্তু ঘটনাটা তা না। আমি কিন্তু বৃহত্তর ব্যক্তির ক্ষেত্রে ওটা চিন্তা করেছি, হ্যাঁ। এবং যখন পাঠক মনে করবে এটা পাঠকের লেখা নয়, এটা আমারও লেখা, বা এরকম জিনিসগুলোই এখন ঘটে, হ্যাঁ, তখন কিন্তু আমার লেখাটা তার মনে গ্রহণযোগ্য হবে। আমার ব্যক্তি কবির কি বললো, কি দুঃখ হলো, সেটা নিয়ে কিন্তু বেশি দিন লোকে ভাববে না। যখন তার দুঃখের সঙ্গে মিলে যাবে, তার আনন্দের সঙ্গে মিলে যাবে, তখনই সে ওটা নিয়ে ভাববে। সবসময় যে ইতিবাচক লেখা হবে তা না, কারণ পাঠক বুঝতে পারবে যে নেতিবাচক দিকটারও কতটা প্রভাব আছে। তাকে আমি প্রথমে নেতিবাচকটা দিকটাও ধরিয়ে দেবো কিছু কিছু ক্ষেত্রে, যে এই হয় কিন্তু তুমি এটা করো না। সুতরাং নেতিবাচকের পরেই ইতিবাচক আসে, নেতিবাচকটাই বেশি জায়গা জুড়ে থাকে। আমরা অনেক সময় বলি যে অমুকে কবিতা লেখে সবই নেগেটিভ টাইপের বক্তব্য। ব্যাপারটা তা না। তার পরবর্তী কবিতাগুলো যদি আমি পড়ে দেখি, সেখানে ইতিবাচক আছে, সেখানে ভবিষ্যতের পরিকল্পনা আছে, সব মিলেমিশেই কবিতা হয়। বিশেষ কোনো একটা দিক নিয়ে কোনো দিন কবিতা লেখা হয় না। নিজস্ব স্টাইলটা অবশ্যই দরকার, কিন্তু স্টাইল আনবো বললে স্টাইল আনা যায় না, হ্যাঁ। এবার তার নিজস্ব চিন্তাধারা নিয়ে লিখতে লিখতে যখন পাঠক মনে করে আরে এই লেখাটা তো কারোর সঙ্গে ওরকমভাবে মিলছে না, এর তো একটা নিজস্ব গুরুত্ব আছে, নিজস্ব আছে, পড়ে বোঝা যায়। আমরা দেখুন বিখ্যাত লেখকদের লেখা যখন পড়ি, যারা যারা বিখ্যাত হচ্ছে প্রত্যেকের দেখবেন একটা স্বতন্ত্র চিন্তাধারা, স্বতন্ত্র লেখার স্টাইল, এবং এটা অটোমেটিক্যালি তার অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আসে, হঠাৎ করে আসে না। এবং যখন আসে সে তখন জনমানুষে প্রতিষ্ঠিত হয়। সবাই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে না। লেখে অনেক হাজার কবি আছে, কিন্তু কজনের কবিতা আমরা মনে রাখতে পেরেছি, তেমনই ব্যাপার। আগে এরকমভাবে মোবাইলের যুগ ছিল না। এখন যেরকম সবাই নিজের মনের ভাব চট করে প্রকাশ করতে পারছে, কিছু একটা লিখে ফেসবুকে পোস্ট করতে পারছে, হ্যাঁ। 100 জনের মধ্যে হলে 2 জন কিন্তু ওইভাবে উঠে আসছে, হ্যাঁ, যেটা আগেকার দিনে সম্ভব ছিল না। আগেকার দিনে যোগাযোগের মাধ্যমটা এতটাই দুরূহ ছিল যে অনেক প্রতিভাবানের প্রতিভা নষ্ট হয়ে গেছে যোগাযোগের অভাবে। এখন সেই জিনিসটা প্রসারিত হয়েছে। আমার মনে হয় যাদের প্রতিভা আছে তারা ফেসবুকের লেখালেখির মাধ্যমে অনেক সূত্র পেয়ে যাচ্ছে, এবং অনেক জায়গায় তারা লেখা পাঠাতে পারছে, এবং এরকম কালক্রমে সে যদি তার মনে গভীরতা থাকে, অটোমেটিক্যালি সে পাঠকের দরবারে পৌঁছে যাবেই। তবে অনুপ্রেরণা বলে একটা কথা আছে, সেই লেখাটা যখন কারো কাছে পৌঁছে যায়, সে এতটাই উদ্বুদ্ধ হয় যে সে তার তখন আরও ভালো লেখা বেরোতে থাকে, এবং আরও ব্যাপকভাবে পাঠক আকৃষ্ট করার ইচ্ছে হয়। আর যদি সেই লেখাটা যদি না পৌঁছায়, যেমন আগেরকার দিনে হতো না, তখন অটোমেটিক তার সময় একটা অবসাদ তাকে গ্রাস করেই, হ্যাঁ। এ না যে সে লিখে আনন্দ পাচ্ছে বলেই সে লিখতেই থাকে, তাই না। অনেকে অবসাদগ্রস্ত হয়ে লেখা ছেড়েও দেয়, হ্যাঁ, যে না এ তো কিছু করা যাচ্ছে না, আমি ভেবেছিলাম আমার লেখালেখিটা একটুখানি সমাজে উন্নতি ঘটাতে পারবে, একটু কারো ভালো লাগার জায়গায় স্থান করে নিতে পারবে, সেরকম যখন হচ্ছে না, সেরকম তার মনে থেকে যায় প্রথম প্রেমের মতো। হয়তো কোনো একটা সুযোগ পেল, তখন তার আবার ওই জিনিসটা বেরিয়ে এলো, হ্যাঁ। কিন্তু এখনকার দিনে সেটা অনেক সহজ হয়েছে, যোগাযোগ মাধ্যম অনেক সহজ হয়েছে। বিভিন্ন জায়গায় কোথায় কি লেখা পাঠাতে হবে অমুক এইসব নেট ঘেটে সে পেয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি যার প্রতিভা থাকছে সে বেরিয়ে আসবে বলেই আমার ধারণা। স্বপ্ন একটাই যে কেউ তো চিরকাল বাঁচে না। আমার এই সন্তানসম আমার সৃষ্টিগুলো, আমার বইগুলো অন্তত যদি গ্রহণযোগ্য হয় পাঠকের কাছে, সমাজের কাছে, তাহলে তার মধ্যেই আমার বেঁচে থাকার একটা ইচ্ছে হয়। সবসময় মনে হয়, ধরুন 5 বছর আগে লেখা এখন যখন আমি চরিত্রটা বিশ্লেষণ করতে পারি, বসি, তখন মনে হয় এটা আরও ভালোভাবে লেখা যেত, এই জায়গায় আরও এইভাবে অনেক কিছু ঢোকানো যেত।
এরকম এই শিক্ষণীয় ব্যাপারগুলো থাকতেই থাকবে, লেখকের তৃপ্তি আসে না। আজকে আমি যা লিখছি, আজকে পাঠক যেটা ভালো বলছে, আজকে আমার যেটা ভালো লাগছে বলেই আমি ছাপতে দিচ্ছি, কিন্তু পরবর্তী আবার 5 বছর পরে তার মধ্যে থেকেই আমি অনেক ত্রুটি বিচ্যুতি বার করতে পারি। হ্যাঁ, এটা মানুষের আচরণের মতো। আমি এখন মনে করছি আমি সঠিক, কিন্তু 5 বছর পরে মনে হলো আমি সঠিক ছিলাম না, আমার ওই জায়গাটা এরকম ভূমিকা হওয়া উচিত ছিল। তেমনই ব্যাপার। এই যে এত পুরস্কার তারা আমাকে ভালোবেসে দিয়েছে, এবং আরও যে লেখা, যে এখন এমন একটা সময় ছিল আমি লেখা পাঠাতাম, হ্যাঁ, কিন্তু এখন হয়েছে আমি লেখা পাঠাই, অনেক পত্রিকাতেই পাঠাই, এবং অনেক পত্রিকা আমার কাছ থেকে লেখা চেয়ে নেয়। হ্যাঁ, এবং এইটাই হচ্ছে আমার মানে পরম প্রাপ্তি, পরম পুরস্কার। এই ভালো লাগার জায়গাটা তো আগে ছিল না, এটা উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। এটাই হচ্ছে লেখকের সার্থকতা। সবাই তার সৃষ্টির সার্থকতা চায়, স্বীকৃতি চায়, স্বীকৃতি তাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সুতরাং আমি বলবো আমি লিখি, কিন্তু আমার কোনো অভিপ্রায় নেই, এটা একটা ভুল কথা। যারা বলে তারা ভুল বলে বলেই আমার মনে হয়। আমি সৃষ্টির স্বীকৃতি যখন পাই তখন আমার প্রচুর আনন্দ হয়। এখন তো প্রচার মাধ্যমের বিশাল গুরুত্ব। আমি যখন ঘরে বসে বসে লিখলাম, সেই ডায়েরির খাতাটা আমার ড্রয়ারেই পড়ে রইল। হ্যাঁ, তাতে কিন্তু কেউ জানবে না কোনো দিন যে আমি কি সৃষ্টি করছি, কেন করছি, কী উদ্দেশ্য, সমাজের কোন কাজে লাগলো। এটা কিন্তু প্রচার মাধ্যমে সবার চোখের সামনে আনে। হ্যাঁ, সেই জন্য প্রচারের গুরুত্ব আজকালকার যুগে তো অপরিসীম। হ্যাঁ, প্রচার ছাড়া আমি তো জনমানুষে পৌঁছতেই পারবো না। আমি তো ঘরে বসে বসে আমি মাইক লাগিয়ে তো চিৎকার করতে পারবো না। আমি লিখি। আমাকে যখন পাঠক মর্যাদা দেবে এবং প্রচার মাধ্যমের কানে সেই আবেদন পৌঁছবে, তখন প্রচার মাধ্যম যখন আমার কাছে আসবে, তখনই আমার সার্থকতার একটি ধাপ আমি অতিক্রম করতে পারবো। আমি বলতে পারবো না যে সার্থকতার চূড়ায় পৌঁছে গেলাম। চূড়ায় কখনো পৌঁছানো সম্ভব না, কেউ কোনোদিন পৌঁছতে পারে না। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ এগোতে পারবো, প্রচার না হলে আমি সেটা পারবো না। তরুণ প্রজন্মকে এটাই বলবো, তুমি 2 লাইন লিখে এখনই ভেবো না যে তুমি বিরাট কবি হয়ে গেছো। তুমি স্টাডি করো, তুমি পড়ো, আগেকার দিনের বিখ্যাত লেখকদের লেখা পড়ো, এখনকার দিনে যারা নাম করেছে তাদের লেখা পড়ো, দুজনের সমতা রক্ষা করে চলো। হ্যাঁ, আমরা কিন্তু কথায় আছে ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, তাদের ভাবধারা নিয়েই কিন্তু এখন বেঁচে আছি। রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র সবাই কিন্তু আজও সমান প্রাসঙ্গিক। কেউ বলতে পারবে না যে ওরা কোনোদিন ফুরিয়ে যাবে, কোনোদিনই ফুরাবে না, বরঞ্চ ওদের নিয়েই আমাদের বেঁচে থাকতে। তৃপ্তি আসে না, কোনো অবস্থায় তৃপ্তি আসে না। কখনো কখনো একটু উৎসাহিত বেশি বোধ করি, আনন্দিত হই। এই পর্যন্ত পরবর্তী সময়ে আরও যাতে ভালো করতে পারি সেই চেষ্টাতেই ব্যাপৃত থাকে। রাগ হয় না, চিন্তা হয়, মাথা সমানে ঘুরতে থাকে কিভাবে কি এটা আনা যায়। যেমন একটা উপন্যাস লিখতে বসলে প্রচুর সময় লাগে। এটা যে বসে গেলাম, লোকে তো বই পড়ছে, বইটা পড়লো 2 ঘন্টা শেষ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু 2 ঘন্টায় লেখাটা হয়নি, আমার ওটা 2 বছর লেগে আছে। হ্যাঁ, এবং 2 বছর পরেও যখন বইটা প্রকাশ হয়ে বেরোলো, তারও 2 বছর পরে যদি পড়তে বসি, দেখা যাবে ওর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, সেটা এখন সংশোধন করা যায়। এটাই বলবো আর কি। দর্শকের কাছে আবেগ অনুরোধ একটাই,
বইয়ের মতো বন্ধু নেই। যার বই পড়ার অভ্যাস আছে, যার সাহিত্য নিয়ে ভাবার মতো অবকাশ আছে, মনে ইচ্ছে আছে, সে কখনো একা বোধ করবে না, এটাই আমি বলতে পারি। বইয়ের মতো বন্ধু হয় না। বইকে আঁকড়ে ধরে থাকলে বন্ধু হয়ে সে সবসময় পাশে থাকে। সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না, এবং ওই বইয়ের জগতের মধ্যেই পৃথিবী খুঁজে বেড়ানো যায়। সোশ্যাল রেসপন্সিবিলিটি অবশ্যই আছে। দেখুন, আমার কতগুলো ব্যাপার খুব আমার মন কাঁদে। যেমন এই মানুষে যখন নিজের জন্মদিন পালন করে, অমুকের অনুষ্ঠান তমুকের অনুষ্ঠানে একটা নামি দামি উপহার নিয়ে ছুটে বেড়ায়, সেখানে হ্যাঁ নামি দামি রেস্টুরেন্টে ভরপুর পেট ভরে খাচ্ছে, তাতে খাওয়া পড়ার কোনো অভাব নেই, কিন্তু তারা অতিরিক্ত সমস্ত কিছু ব্যয় করছে। এটা আমার মনে হয় আমাদের গরিব দুঃখী যারা অর্ধেক অনাহারে পুরো অনাহারে রয়েছে তাদের পাশে দাঁড়ানো উচিত। এভাবে অপচয় না করে তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি কতটা করতে পারি, কিছুই করতে পারি না। যতটুকু করার ইচ্ছে হয় তাও সঙ্গে লোকবলের অভাবে, সামর্থ্যের অভাবে সেটাও কখনো কখনো ভীষণভাবে স্তীমিত হয়ে যায়, সেটাও বুঝি। হ্যাঁ, তবে যতটুকু পারি আমার মনে হয় গরিব দুঃখীদের পাশে থাকা। এই যে অনাথ আশ্রমে আমি গিয়ে দেখেছি, সত্যি ওরা কি খারাপ অবস্থায় থাকে। আমরা যখন যাই তখন তাদের এত আনন্দ হয়, হ্যাঁ, যে একটা দিন অন্তত আমরা ভালো খেতে পাবো, হ্যাঁ, কিছু হয়তো জামা কাপড় নিয়ে এসেছি, আমরা একটু ভালো পড়তে পারবো। এই জিনিসের দায়বদ্ধতা সবার থাকা উচিত। হ্যাঁ, অনর্থক অপচয় না করে এই নিজস্ব সামর্থ্যের মধ্যে এই জিনিসগুলো করা যায় না তা না, আসলে ইচ্ছেটাই প্রধান। যদি ইচ্ছে থাকে এইসবের মধ্যে কিন্তু সার্থকতা। আমি মানুষ হিসেবে এসেছি, শুধু আমি করে যাব, যদি আমার পাশের দুটো মানুষের উপকারে লাগি তাহলেই আমার মানুষ হওয়ার সার্থকতা। এটাই আমি মেসেজ দেবো যুব সমাজকে, যে তোমরা এসব নিয়ে একটু ভাবো। শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্য, বাড়ি গাড়ি, দামি রেস্টুরেন্ট, হ্যাঁ, অমুকের জন্মদিন তমুকের ওই উদ্বোধন, এসবের পিছনে একটু পয়সা খরচা কম করে এদের ভাবো। অন্তত 2 মাসে 4 মাসে একবার গিয়ে তাদের পাশে দাঁড়াও, তাদের একটু ভালো মন্দ খাওয়াও। হ্যাঁ, এটাই আমি সমাজকে মেসেজ দিতে চাই।